মমতা ক্ষমতা হস্তান্তরে বেঁকে বসায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। পুশব্যাক প্রশ্নে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। বিপিএল ফিক্সিংয়ে অমিত, লাবলু, সামিনুর সহ 5 জন নিষিদ্ধ। রয়েছে জুয়া, দুর্নীতি, তথ্য গোপনের অভিযোগও। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর। ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ। মাঠ থেকে দ্রুত সেনা প্রত্যাহার, পুলিশের আস্থা ফিরেছে মানুষের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন অভিযান চলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ। 14 মে হাজিরের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারতের পশ্চিমবঙ্গে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে অস্বীকৃতি জানানোয় অচল অবস্থা কাটাতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এই পদক্ষেপের ফলে রাজ্যে তৃণমূল শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। এখন বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাজ্যপাল। এদিকে শুক্রবার নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে বিজেপির, তবে নির্বাচন পরবর্তী সহিংসতা এখনও চলছে। আততায়ীর গুলিতে নিহত হয়েছেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার কলকাতায় পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে, যিনি শনিবার শপথ নেবেন। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এর আগে বুধবার মধ্যরাতে সাবেক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাধ্য করলেও পদত্যাগ করবেন না বলে জানান তিনি, আর এরপরই বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। এদিকে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। নিহত হয়েছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। পুলিশ জানিয়েছে কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনা জেলায় চন্দ্রনাথ রথকে 2 বার গুলি করা হয়। এ সময় তার সাথে থাকা আরেকজন আহত হন। এই হত্যার জন্য মমতার তৃণমূলকে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। এখনও চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি। তবে নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আগাম সুরক্ষা ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। পুশব্যাকের বিষয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তিস্তা নিয়ে 2 দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে এমন প্রতিক্রিয়া এলো। সীমান্ত পরিস্থিতি বা প্রত্যাবাসন নিয়ে সাম্প্রতিক মন্তব্যগুলোকে আলাদা করে না দেখে বিদ্যমান কাঠামোর আলোকে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল। তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে যা 2 দেশই ব্যবহার করে। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই পানি সংক্রান্ত যে কোনো ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এসব নদী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং সেখানে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রিকেট। বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটার সহ 5 জনকে নিষিদ্ধ করল বিসিবি। বিপিএল এর 12তম আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ম্যাচে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। এছাড়া জুয়া, দুর্নীতির প্রস্তাব, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে টিম ম্যানেজার লাবলুর রহমান, ফ্রাঞ্চাইজির সহ মালিক তৌহিদুল হক তৌহিদ এবং অন্য আরেকটি ফ্রাঞ্চাইজির টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বিপিএল এর একাধিক আসরে দুর্নীতির দায়ে অভিযুক্ত সামিনুর রহমান নামে এক ব্যক্তিকে বহিষ্কার করেছে বোর্ড। তদন্তে দেখা গেছে বিপিএল এর 9ম, 10ম এবং 11তম আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিকানার সাথে জড়িত এই ব্যক্তি খেলোয়াড় ও এজেন্টদের ফিক্সিং এর প্রস্তাব দেওয়া ছাড়াও আন্তর্জাতিক জুয়ারি চক্রের সাথে যোগাযোগ রক্ষা করতেন। সামিনুর তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। বিসিবির সকল প্রকার কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তাকে।
হাম উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1524 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে উপসর্গ বিশ্লেষণ করে হাম চিহ্নিত করা সম্ভব হওয়ায় পরীক্ষার কিট স্বল্পতা থাকলেও তা আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রভাব ফেলবে না বলেই মনে করছেন চিকিৎসকেরা। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাবে কিটের চাহিদা আর যোগানের মধ্যে পার্থক্য ঘটেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল। হামের প্রাদুর্ভাবে এটি ব্যবহৃত হচ্ছে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায়। দেশজুড়ে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এখানে ভর্তি রোগীর সংখ্যাও 500 ঘর ছাড়িয়েছিল। তবে গত কয়েকদিনে তা আবার কমে 500-র নিচে নেমে এসেছে। 25 দিন যাবৎ জ্বর ছিল, রক্ত ইনফেকশন ছিল। তারপর ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো সলিউশন না পাওয়ার কারণে মাওতলা এসে পরে দেখানোর পরে বলছে যে হাম। 5 দিন ধরে বাচ্চাকে যখন ভর্তি করাইছি, জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলছেন, টিকার প্রভাবে দেশজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা কমছে। সেই সাথে হামের উপসর্গ বিশ্লেষণ করেই আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করছেন ডাক্তাররা। লক্ষণগুলো থাকে যে প্রচণ্ড উচ্চমাত্রার জ্বর, আপনারা জেনে গেছেন অলরেডি, উচ্চমাত্রার জ্বর, সর্দি, কাশি, সাথে হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভিতরে একদম স্পট আসে, কপ্লিক স্পট বলি আমরা। যদি এই কপ্লিক স্পট বা এই লক্ষণগুলি পরে 4 দিন পরে তো র্যাশ আসছে, র্যাশের একটা প্যাটার্ন আছে। যখনই আমরা রোগীকে হাম চিন্তা করে থাকি, আমরা হামের যে চিকিৎসা সেটা শুরু করে দিই। রিপোর্ট আসবে কি আসবে না, রিপোর্ট আসে দেরিও যদি হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রোগীর চিকিৎসা কিন্তু আমরা কমতি কোনো কিছু করছি না, এটা শিওর থাকেন। এই একটা ব্যাপার আছে হামের, যে না রোগীর টেস্টের সংকটের জন্য রোগীর চিকিৎসার সংকট হচ্ছে বা রোগীকে আমরা চিকিৎসা দিচ্ছি না, দেরি হচ্ছে, রোগী ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তা কিন্তু না ব্যাপারটা। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানালেন, এবছর হামের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এরই মধ্যে 127টি কিট আনা হয়েছে। তবে খোলা বাজারে পরীক্ষার কিট না থাকায় কিছুটা স্বল্পতাও রয়েছে। সাধারণত তো আমাদের ইয়ারলি 20 থেকে 25টা কিট লাগে, আর এই বছর এই পর্যন্ত আমরা 127টা কিট পেয়েছি। তো এর মধ্যে পরীক্ষা চলছে এবং আবার 2-3 দিনের মধ্যে আরও 30টা কিট পাবো এবং আগামী সপ্তাহে আরও 100 কিট আসবে এবং আরও 100 কিটের জন্য আমরা রিকুইজিশন দিয়ে রেখেছি। WHO-র সাথে প্রতিদিন যোগাযোগ হচ্ছে এবং আমাদের চাহিদা আমরা যখনই জানাচ্ছি, ওরা সেই চাহিদা অনুযায়ী পাঠাচ্ছে। এটা দীর্ঘদিন যেহেতু সংরক্ষণ করা যায় না, সেজন্য এটা একসাথে যে আমি অনেকগুলো এনে স্টোর করে রাখবো, সেই সুযোগও নেই। 10 মে আরও 1,80,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসছে। শিশুদের টিকার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী নীতিগতভাবে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৈঠক শেষে তিনি জানান, সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ সময় দুদক পুনর্গঠন নিয়েও আলাপ হয় বলে জানান তিনি। সেই সাথে দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছেন। অন্যদিকে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। পরে মন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান ওয়াকফ সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে সরকারের। এত বড় বিশাল ওয়াকফ স্টেটের আমাদের এই সম্পত্তিগুলি অধিকাংশই এখন বেহাল অবস্থায় আছে। প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি, অদক্ষতা, কারণ গত 17টি বছর যেভাবে তারা চালিয়েছে,
তাদের কারণে আজকের এই ওয়াকফের অবস্থা খুব শোচনীয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। এবারের হজ ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের তুলনায় সুষ্ঠু হয়েছে এমন দাবিও করেন ধর্মমন্ত্রী। মহোদয় গিয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বগুড়া সিটি কর্পোরেশন ও 5টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার এর 120তম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। বগুড়া সিটি কর্পোরেশন বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। খুব দ্রুতই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় এবং জন আস্থা তৈরি হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। গণ অভ্যুত্থান পরবর্তী জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সেনাবাহিনী। এরপর সফলভাবে জাতীয় নির্বাচনেও বেসামরিক বাহিনীর সাথে মাঠে ছিলেন সেনা সদস্যরা। এ সময়ের মধ্যে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশের প্রতি জনমনে আস্থা তৈরি হয়েছে, তাই সেনাবাহিনীর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। এ সময় চলমান আইন শৃঙ্খলা অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী এগুলো অ্যারেস্ট হচ্ছে। তা এখন সে বিষয়ে আমাদের ওই সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি। একটা ট্রায়াল হয়। তাদেরকে কি আইনে আনা নিষেধ আছে? তাহলে কেন কোয়েশ্চেন করা হবে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। সিলেটের পাথরকুয়ারির বিষয়ে পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলে কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাথরের অবৈধ উত্তোলন ও চোরা কারবারি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পাথর লুট না হয়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এটা দৃশ্যমান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর মধ্যে আনতে চায়। তিনি বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষে তথ্য প্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত গণমাধ্যম কমিশন গঠন করা এখন সময়ের দাবি। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। দেশের কেবল টেলিভিশন ও ব্রডকাস্টিং খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় রূপ দিতে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2026। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এক্সপোতে তুলে ধরা হচ্ছে স্মার্ট সেট টপ বক্স, আইপিটিভি, ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং ডিজিটাল সম্প্রচার প্রযুক্তির নানা উদ্ভাবন। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রযুক্তির ব্যবহার বাড়লে গ্রাহকরা আরও মানসম্মত ও আধুনিক সেবা পাবেন। 20 কোটি জনগণের দেশে না হলো 3 কোটি জনগণ আমাদের গ্রাহক।
যে গ্রাহকদেরকে আমরা এই সেবাটি দিয়ে আসছি, যেই সেবা থেকে সরকারের একটি বিপুল পরিমাণ রাজস্ব আয় হওয়া সম্ভব এবং এই সেক্টরের সাথে জড়িত যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে, যারা আজকের দিনে শুধু বিজ্ঞাপনের মাধ্যমে আর এই টেলিভিশন চ্যানেলটি প্রচার করতে পারছেন না, তারা যদি এই রেভিনিউ গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট করতে পারি এবং সেটির একটি অংশ যদি তাদের সাথে আমরা শেয়ার করতে পারি, তাহলে দুটো সেক্টরই ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ যে স্যাটেলাইট আমরা ব্যবহার করছি, এই স্যাটেলাইটের কিন্তু ফুটপ্রিন্ট নাই সারা পৃথিবীতে। তো এটাকে আমাদের আকুল আবেদন যে এটাকে যেন ওপেন করে দেওয়া যায়, কারণ আমাদের এই কম্পিটিটিভ যুগে যে আমাদেরকে বাধ্যতামূলক একটা স্যাটেলাইটে থাকতে হবে, এটা কোনো যৌক্তিক কোনো কারণ নাই। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনতে চায়। আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও জানান, গণমাধ্যম খাতে সঠিক তথ্যভিত্তিক নীতিমালা তৈরিতে সরকার যৌথ স্টাডি ও ডিজিটাল ডেটা সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে। এতে বিজ্ঞাপন বাজার ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। আগামী 14ই মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় হেফাজত ইসলাম। মেজবা রহমানের রিপোর্ট। জুলাইয়ের হত্যাকাণ্ড ছাড়াও ট্রাইব্যুনালে বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের মামলা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে এই হত্যাকাণ্ড নিয়ে এবার তথ্য লুকানোর অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি সহ সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোন অ্যারেস্ট দেখাবো এবং সেখানে দেখানোর পরে তাদেরকে আমরা সেফ হোমে নিয়ে আমাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করব এই মামলার স্বার্থে। এদিকে বৃহস্পতিবার শাপলা চত্বরে সহিংসতা হত্যাকাণ্ডের মামলায় তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এ সময় তারা চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করে মামলার তদন্তের অগ্রগতি জানেন। এই হত্যাকাণ্ডের সাথে প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা সেই দিন হাসিনার হুকুম পালন করতে গিয়ে এদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষদের উপরে এরকম গণহত্যা চালিয়েছে, তারা সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে এটা দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা হয়। আগামী 7 জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে 6 আসামি। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। মানসম্মত শিক্ষা নিশ্চিতে আগামী বাজেটে জিডিপির 5 অর্থ বরাদ্দের সুপারিশ করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, মানসম্মত শিক্ষা ছাড়া কোনো সম্ভাবনাই বাস্তবায়ন হবে না। এ খাতের উন্নয়নে নতুন শিক্ষা আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এমন মন্তব্য তার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ধাপে ধাপে বাজেট বৃদ্ধির আশ্বাস দেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলায় আনতে আলাদা প্ল্যাটফর্ম গঠন এবং ইবতেদায়ী শিক্ষা প্রাইমারি বোর্ডের আওতায় আনার তথ্য দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। শিক্ষা খাতের বাজেট ও বাস্তবতা নিয়ে সরকারের অগ্রাধিকার বিষয়ে আলোচনার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে শিক্ষা খাতের শোচনীয় পরিস্থিতির পাশাপাশি কোচিং, বাণিজ্য এবং মিড ডে মিলের মান নিশ্চিত সহ নানা হয়রানি তুলে ধরেন আলোচকরা।
শিক্ষক যখন 100টা কাজ করে তার মানে কি তার একটা কাজে সে সচ্ছল না, তাই তাকে অনেকগুলো কাজ করতে হয়। এটা যেমন সত্যি কথা, ওই কথাটাও সত্যি। আমি অনেক ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের দেখেছি যারা কোচিং করে মাসে 10-15 লাখ টাকা অনায়াসে ইনকাম করে। আমাদের অন্তর্বর্তী সরকার 3 zeros এর কথা বলেছিল, আর আমরা বর্তমান সরকার এবং বিরোধী দল 3 এর উপরে আছি। এখন তো অর্থ আছে মানেই আপনি ঈশ্বর। সেই অর্থের সোর্স যদি ইয়াবা ব্যবসাও হয়, সেই অর্থের সোর্স যদি গার্মেন্টের ঝুট ব্যবসা হয়, কিচ্ছু যায় আসে না। সো আমাদের অর্থকে যখন আমরা ঈশ্বর করে ফেলি তখন শিক্ষকের মর্যাদা অটোমেটিক্যালি সবচেয়ে নিচের দিকে থাকে, এবং তখন সত্যিকার অর্থে যারা কিছু দিতে পারবেন সমাজকে সেই মানুষগুলো আর এখানে যুক্ত হন না। অনুষ্ঠানে গবেষক ও অর্থনীতিবিদরা জানান, সমন্বিত শিক্ষা কমিশন না থাকায় শিক্ষা খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। শুধু বেতন ভাতায় নজর না দিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে উপযুক্ত বাজেট বরাদ্দের সুপারিশ করেন তারা। জিডিপি যা হবে তার 5%, এবং অন্যান্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আশেপাশের দেশগুলো, এমনকি পাকিস্তান, ভারত, তারা যদি জিডিপির এই শতাংশ টাকাটা দিতে পারে, তা বাংলাদেশ কি কারণে পারবে? এই মুহূর্তে মানসম্পন্ন শিক্ষা যদি একটাই মাত্র দাবি থাকে, তাহলে এইটা আমি জাতীয় দাবি হিসেবে সামনে নিয়ে আসার পক্ষপাতী। সরকার যদি এটাতে থাকে, তাদের বাধ্য করার ক্ষেত্রে আমরা নাগরিক প্রতিনিধিদের নিয়ে একটা চলমান আন্দোলনের ভিতরে রাখতে চাই। এইটা বাংলাদেশের শিক্ষা আন্দোলনের নতুন পর্যায়ে যেতে হবে। অনুষ্ঠানে তাৎক্ষণিক এক জরিপে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে দলীয় পদধারী নিয়োগের বিপক্ষে 90% ভোট পড়লেও এর বিরোধিতা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ভঙ্গুর শিক্ষা খাত পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানান তিনি। আমরা একটা স্টেপে পুরো বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে যাবে এটা আমরা নিজেরাও আশা করি না, বাট দ্য স্টেপস আর বিং টেকেন। ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, এবং আমরা এই পদক্ষেপ নেওয়ার জন্য 14,500 টিচার রাস্তায় আমার এগেনস্টে মিছিল করেছে, কিন্তু আমরা বলেছি ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না। এবং এখন তাদের ওই যে গত বছর পরীক্ষা দিয়ে এবছর নিয়োগ পেয়েছে 14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 months তারা শ্রেণী কক্ষে প্রবেশ করবেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার ও বিরোধী দলের মধ্যে দ্বিদলীয় ঐক্যমতের তাগিদ দেন আলোচকরা। এই জায়গাতে তার মধ্যে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 6টা কাউন্টার নেটওয়ার্ক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী 5 বছরে সৌরশক্তি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কর সহায়তা সহ নীতিগত সহযোগিতার আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, চলতি মাসেই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নীতিমালা তৈরি করা হবে। আগামী বাজেট অধিবেশনে সংসদে বিল এনে তা আইনে পরিণত করা হবে। মন্ত্রী জানান, বর্তমান সরকার সোলারে বিপ্লব ঘটাতে চায়। ঢাকার প্রতিটি বাড়িও সোলারের আওতায় আনা হবে। তবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ইকবাল হাসান মাহমুদ। আপনারা যদি এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন, তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটাতে আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো। 25 দিন পর অবশেষে চালু হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমিয়া নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার রাত থেকে এই ট্যাঙ্কারটি থেকে ক্রুড অয়েল লাইটারিং শুরু হয়েছে। আজ রাত অথবা কাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা 2টি ইউনিট সহ পুরো প্ল্যান্ট পুরোদমে উৎপাদনে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় 2.5 মাসেরও বেশি সময় পর দেশে প্রথম ক্রুড অয়েলের চালান পৌঁছেছে। ক্রুড অয়েলের অভাবে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। 15 এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির জোন 1 ও 2 ইউনিটের পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক প্রায় 4,500 ক্রুড পরিশোধন করা হয়। আগামী 11 মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এমটি ফসিল নামের অপর একটি ট্যাঙ্কার 1 লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে।
দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। একই সাথে যে কোনো সংকটময় মুহূর্তে কৃষকের পাশে থাকবে সরকার বলেও জানান তিনি। উৎসবের আবহে শুরু হয়েছিল হাওরের ধান কাটা, তবে সেই আনন্দ মিলিয়ে যেতেও সময় নেয়নি। হাওরে এখন আনন্দ নেই, পানিতে মিশে আছে নোনা জল আর হাহাকার। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় তলিয়ে গেছে হাজারো কৃষকের কষ্টের ফসল। তৈরি হচ্ছে নতুন নতুন সংকট। একদিকে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার কোনো রকমে ধান কেটে ঘরে তুললেও দাম মিলছে না বাজারে। হাওর এলাকার খবর জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। বাড়তে থাকা পানির সঙ্গে লড়াই করে ফসল বাঁচানোর চেষ্টায় কৃষকরা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের পর হাওরগুলোর পানি হঠাৎ বেড়ে যায়। তাই হাওর জুড়ে এখন শুধুই হাহাকার। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ হাওরভুক্ত 7টি জেলায় 4,55,153 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে অর্ধেক ধান কাটাই হয়নি। হাওর অঞ্চলের 6টি জেলার অন্তত 17,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি শুধু কৃষকেরই হয়নি, দেশের খাদ্য নিরাপত্তার উপর এর প্রভাব পড়বে। আজকে তো বুক নিয়ে হয়েছে আপনার পানি, এরপর মেশিন লাগাইছি 3300 টাকা দাওয়া কানে, 3300 টাকা কানে। এবার গরিব কেন বাঁচত কই, বাঁচবার কোনো জো নাই। মাঠটা পুরাটা ফ্ল্যাটে নিয়েছে গা, লামা মাঠটা নিয়েছে, টান মাঠটা নিতেছে গা, ধান কাটার কোনো সিস্টেম নেই, পানি বন্যা তল করে লেছে। প্রতি বছরে আমরা বন্যা এরকমভাবে আমাদের মাঠটা নিয়ে যায়, ঠিক আছে। আমাদেরকে আশ্বাস দেয় সরকারে আমরা কিছু দিব, আমরা আসলে কিছু পাই না। আমি এখানে আপনার 8 খের জমিন করছি, বুঝছেন নি, একটা দানও দেয় আনতেছি না, সব তলে গেছে গা, বন্যার পানি নিয়ে গেছে গা। বন্যা আর বজ্রপাতের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে পানির নিচে পাকা ধান থাকলেও ধান কেটে ঘরে তুলতে সমস্যায় পড়ছেন কৃষকরা। আর শ্রমিক মিললেও কাঠা প্রতি জমির ধান কাটতে তারা পারিশ্রমিক চাইছেন অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ধান শুকানোর জায়গার অভাব ও ধানের দাম পড়ে যাওয়া। মরা ডাইরেক্ট মরা ক্ষতি, একটা গৃহস্থ মনে যে ধান পাই যাচ্ছে না। আমার এনে প্রায় 60 মণ ধানের মতন একবারে জ্বালা এসেরা একবারে বাতিল হয়ে গেছে গা, একবারে ফুচে গেছে একবারে। ধান লাইলে সিলা ফেলা করতেছি, একবারে বাজছে ভাত হাওয়া যা না যা হাওয়া যা বাবার বাইরে দিন না হচ্ছে হাওন যাই তুই না, আমার মতন বড় কাঙ্গাল দুনিয়াত নাই। প্রতি বছর বড় মৌসুমে 2.25 কোটি টন চাল উৎপাদন হয়, যা সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে। এই উৎপাদনে 20% বেশি আসে হাওর থেকে। প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ঢল, সেই সঙ্গে অতিবৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বাঁধে ভাঙন, এ কারণে ক্ষতিগ্রস্ত হয় হাওরের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। তারা ঠিকমতো মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারে না। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে কৃষকদের সহায়তা করার জন্য, কিন্তু সরকারি এ সহায়তা কতটা তাদের জীবনমানের উন্নয়নে কাজে লাগবে সেটি কিন্তু বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কারণে সরকারের ভর্তুকি অনেক বেশি। আগামী 2 বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা হবে, সৃষ্টি করা হবে বিপুল কর্মসংস্থান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, পুরনো সমস্যা নিয়ে পড়ে থাকলে চলবে না। বাংলাদেশকে আগামী দিনের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে পরিণত করতে হলে ব্যবসা পরিচালনায় জটিলতা ও ব্যয় কমানো, বন্দরের সক্ষমতা বাড়াতেই হবে। বলেন, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশ। বর্তমানে দেশে একটি ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের 26 ধরনের অনুমোদন ও লাইসেন্স দিতে হয়, যা ব্যবসার পরিবেশকে জটিল করে তুলেছে, বলেন বাণিজ্যমন্ত্রী।
আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজেস যতগুলি আছে এগুলির কারণে সরকারের ভর্তুকির পরিমাণ অনেক, বিশাল পরিমাণ ভর্তুকি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে 38-40টা বড় বড় শিল্প আছে, সব লোকসানি, লাভ হয় না কোনোটাতে। একইভাবে জুট এবং টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আরও 50টা ফ্যাক্টরি আছে, তার কয়েকটা প্রাইভেট সেক্টরে চলছে আর বাদবাকিগুলি সেগুলি প্রক্রিয়াধীন আছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী বছর দুয়েকের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে যাব এবং ইচ ওয়ান অফ দ্যাম উইল মেক ক্রিয়েট এমপ্লয়মেন্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিল না। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত সাধারণ নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এনসিপিকেই বাস্তবায়ন করতে হবে। দেশের হামের প্রকোপ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। শুধু পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে বর্তমান সরকার কোনো দায় এড়াতে পারে না বলেও জানান এনসিপির আহ্বায়ক। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপিকেই করতে হবে, বলে এনসিপিকেই দ্বারা হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত 191টি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয় হস্তান্তরের প্রক্রিয়ায় প্রকল্পে কর্মরত 4,382 কর্মকর্তা কর্মচারীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দীর্ঘদিন ধরে নগর এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তাদের দাবি, প্রকল্পের আওতায় পরিচালিত 191টি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান এবং সাধারণ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কেন্দ্র। আমদানি করা প্রসাধনীর যৌক্তিক শুল্কায়ন মূল্য এবং শুল্কায়ন চায় বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি জহিরুল হক ভূঁইয়া। এতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময় দেশীয় কোম্পানিকে সুরক্ষার নামে আমদানি করা প্রসাধনীর উপর সর্বনিম্ন 50 থেকে 150% শুল্কায়ন এবং শুল্ক হার 191% পর্যন্ত বাড়ানো হয়। এর প্রভাবে প্রসাধনী আমদানি কমেছে 70 থেকে 80%। চোরাই পথে প্রসাধনী আসায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এদিকে নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হওয়ায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। অন্যদিকে আমদানির সঙ্গে জড়িত বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন প্রায় 4 লাখ মানুষ। বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতে আমদানি করা প্রসাধনীর শুল্কায়ন মূল্য এবং শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব দেন আমদানিকারকরা। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি নৈতিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা হয়েছে কক্সবাজারে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে হিলডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ বলেছেন, দেশের সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। বিকেলে রাজধানী শিশু একাডেমিতে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী দলের 43 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, আধুনিকতার বেড়াজালে আটকে আছে বর্তমান সংস্কৃতি। আগে গ্রামীণ সংস্কৃতি যতটা উদার ছিল, এখন আর তেমন নেই। অনেক সংস্কৃতি গ্রাম থেকে শহরে এলেও এখানে এসে সেটা হারিয়ে যাচ্ছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। মাদক বিরোধী মিনিবার্ড ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন হয়েছে সাভারে। সোভানবাগ এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন শরীফুজ্জামান কায়কোবাদ ও সাভার মডেল থানার পরিদর্শক খেলাল উদ্দিন সহ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। মমতা ক্ষমতা হস্তান্তরে বেঁকে বসায় পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। পুশব্যাক প্রশ্নে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতে। বিপিএল ফিক্সিং এ অমিত, লাবলু, সামিনুর সহ 5 জন নিষিদ্ধ। রয়েছে জুয়া, দুর্নীতি, তথ্য গোপনের অভিযোগ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী। ওয়াকফের সম্পত্তি লুটপাট বন্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ। মাঠ থেকে দ্রুত সেনা প্রত্যাহার, পুলিশে আস্থা ফিরেছে মানুষের, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, অভিযান চলবে চাঁদাবাজদের বিরুদ্ধে। দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তথ্য লুকানোর অভিযোগ। 14ই মে হাজিরের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।